বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে এই মুহূর্তে বাংলাদেশে যা কিছু হচ্ছে, পুরো প্রক্রিয়াটি বা যা কিছু আমরা দেখছি টেলিভিশনে এবং তার অফিসকে কেন্দ্র করে যা কিছু হচ্ছে, তা বিএনপি রাজনীতির জন্য অশনি সংকেত। জনাব তারেক রহমান সাহেবের জন্য আরও ভয়ানক বিপদ এবং বিপত্তির কারণ আমাদের গণতন্ত্রের জন্য এটি রীতিমতো একটি সুনামি বয়ে নিয়ে আসবে আগামী দিনগুলোতে। এবং সেটি কেন, কী কারণে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনারা লক্ষ্য করেছেন যে তারেক রহমান সাহেবের আগমন উপলক্ষে যে সংবর্ধনার আয়োজন করা হয়েছিল, এটি ছিল স্বাভাবিক, স্বতঃস্ফূর্ত এবং কাঙ্ক্ষিত। মানুষ আসবে, তাদের নেতাকে বরণ করে নেবেন, নেতা আবেগ আপ্লুত হবেন, মানে যা কিছু এক্সপেক্টেড ছিল প্রায় সব কিছুই ঘটেছে এবং এটা নিয়ে আমরা কেউ কোনো টুশব্দ করিনি। দ্বিতীয়ত হলো যে তার আগমনের পরে তার জন্মদাত্রী গর্ভধারিণী মায়ের মৃত্যু হয় এবং সেই মৃত্যু উপলক্ষকে বা সেই মৃত্যুকে কেন্দ্র করে যে শোক প্রকাশ, এটাও খুব স্বাভাবিক ছিল। আর সেখানে যে জানাজা হয়েছে, সে জানাজা যে উপস্থিতি, এটা হওয়া উচিত ছিল এই কারণে যে বেগম জিয়া তার জীবনের যে স্বর্ণালী সময়, তিনি রাজনীতির জন্য তিনি সেটি আত্মত্যাগ করেছেন এবং এই রাজনীতির জন্য তিনি তার পরিবার, সুখ, শান্তি সব কিছু হারিয়েছেন। তৃতীয়ত, তার যারা রাজনৈতিক প্রতিপক্ষ, তারা মূলত তার প্রতি জুলুম করেছে, এতে কোনো সন্দেহ নেই। অবিচার করেছে, অন্যায় করেছে, অপমান করেছে। তো সেই অবস্থায় যখন এই প্রবীণা রাজনীতিবিদের মৃত্যু হলো, সঙ্গত কারণে মানুষের যে শোকের সাগর, সেই সাগরে ঢেউ এবং সুনামি শুরু হবে, এটাই স্বাভাবিক। এবং কৃতজ্ঞ বাঙালি জাতি বেগম জিয়ার মৃত্যুর পরে জানাজায় যেভাবে অংশগ্রহণ করেছে, এটি বাংলাদেশে কেবল নজিরবিহীন নয়, আগামী দিনগুলোতেও সকল রাজনীতিবিদদের জন্য এই ধরনের একটি জানাজা একদিকে স্বপ্নের বিষয় থাকবে, অন্যদিকে তাদের জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করবে যে আমরা জীবন সামনে এসে যদি মারা যাই বাংলার জমিনে, আমাদের জন্য কি এই সম্মান বা জনগণের সহানুভূতি এরকম হবে কিনা। এই পর্যন্ত সবকিছুই স্বাভাবিক ছিল। অস্বাভাবিক যে ঘটনাগুলো ঘটছে সেটা হলো তারেক রহমান সাহেব এখন একটি অফিস নিয়েছেন, মানে বিএনপি চেয়ারপারসনের যে অফিস, সেই অফিস তিনি করছেন। তো সেখানে বসে তিনি তার যে নির্বাচনী যুদ্ধ, সেই যুদ্ধ নিয়ে তিনি ব্যস্ত থাকবেন। তিনি নির্বাচনী মাঠের সময় দিবেন, পরিকল্পনা করবেন এবং তিনি যেটি বলেছেন লন্ডনে থাকতে, যে এবারে নির্বাচনটি অন্যান্য বারের নির্বাচনের চাইতে মারাত্মক কঠিন হবে। তো সেটি তিনি আসার পরে হাড়ে হাড়ে টের পাবেন এবং সেই কঠিন নির্বাচনের যুদ্ধে জয়লাভের জন্য তিনি দিনরাত পরিশ্রম করবেন। কিন্তু সেটি তিনি করতে পারছেন না। এটি কি তার ইচ্ছা, তার পারিষদ বর্গের ইচ্ছা, নাকি তাকে একটা ফাঁদে ফেলে দেওয়া হয়েছে? এই পুরো বিষয়টা নিয়ে আমি একটা বিশ্লেষণমূলক ভিডিও করব, যে সাবধান জনাব তারেক রহমান সাহেব, আপনাকে কেন্দ্র করে একটা ম্যাটিকুলার ডিজাইন হচ্ছে, বা আপনি এখনও ম্যাটিকুলার ডিজাইনের মধ্যে আছেন, ফাঁদের মধ্যে আছেন। কিন্তু আজকে আমি শুধুমাত্র আপনাদেরকে কতগুলো বাস্তব দৃশ্য, যে বাস্তব দৃশ্য আপনাদেরকে অনুধাবন করানোর জন্য, জনাব তারেক রহমান সাহেবকে অনুধাবন করানোর জন্য সেই কথাগুলো বলছি। আপনি দেখুন যে শেখ হাসিনার পতন কেন হয়েছিল। তার পতনের অন্যতম কারণ ছিল তিনি চাটুকার পরিবেষ্টিত হয়ে পড়েছিলেন এবং এমন সব বিখ্যাত চাটুকার, তাদের
চাটুকারিতার সামনে আপনি উত্তর দিতে পারবেন না। যে মানুষগুলো আপনার কাছে আসার কথা নয়, সে মানুষগুলো যখন আসছে কোনো কিছু বলার দরকার নাই। আপনি যাকে আশা করেন না সে মানুষগুলো হঠাৎ করে আসছে, কথা বলছেন, আপনার সামনে বসছেন। এটাই এক ধরনের ইনডাইরেক্ট চাটুকারিতা। তো এভাবে শেখ হাসিনার দরবারে অনেক লোক যেতেন। তার শিক্ষক প্রফেসর আনিসুজ্জামান, ডক্টর মুনতাসির মামুন, জাফর ইকবাল সাহেবের মতো মানুষ, বড় বড় সাহিত্যিক সাংবাদিকরা যেতেন। তারা অনেকে বসে থাকতেন, অনেকে সুযোগ পেলে খুব মৃদু স্বরে হালকা পাতলার উপরে সামান্য একটু তেল মারতেন। আপাত দৃষ্টিতে এগুলোকে আপনার তেল মনে হবে না, কিন্তু আমজনতা যদি 133 বছর তেল শুধু মালিশ করতে থাকে, আর হুমায়ুন আহমেদের মতো একজন লেখক, হুমায়ুন আজাদের মতো লেখক যদি একটি শব্দ উচ্চারণ করে, ওই 133 বছরের তেল মুহূর্তের মধ্যে বিলীন হয়ে ওটাই হয়ে যাবে। এটিকে বলা হয় ইন্টেলেকচুয়াল ফ্ল্যাটারিং, যেটি শেখ হাসিনার ক্ষেত্রে হয়েছে। এবং শেখ হাসিনা ধীরে 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 এই তেল পার্টির কবলে পড়ে সর্বনাশের পথে এগিয়েছিলেন। দ্বিতীয় হলো আরেকটি পার্টি যারা ডাইরেক্ট তেল দিত। এরা সামরিক আমলা, বেসামরিক আমলা, বিচারপতি, উকিল, মুক্তার, ব্যবসায়ী, সাংবাদিক। এবং এটা এত সিস্টেমেটিক ওয়েতে করা হতো। কখনো পিঠে পায়েসের আয়োজন হতো, কখনো নাচ গানের আয়োজন হতো, কখনো সংবাদ সম্মেলন হতো, কখনো কোনো ত্রাণ প্রদানের, যাকে বলা হয়, আয়োজন করা হতো। ত্রাণ প্রদানের উৎসবের আয়োজন করা হতো। দলে দলে ব্যাংকের মালিকরা যেত। তারপরে কখনো কখনো শেখ হাসিনার মন খারাপ থাকতো, তার যারা দালাল চাটুকার তারা জানতেন তার মন খারাপ, সান্ত্বনা দেওয়ার জন্য তার কাছে যেতেন। কখনো তাকে উৎসাহিত করার জন্য, প্রমোট করার জন্য যেতেন, কখনো তার সফর সঙ্গী হতেন। মানে ইত্যাদি কাজকর্ম করে 15টি বছর ধরে এই ভদ্র মহিলাটিকে তার স্বাভাবিক চিন্তা চেতনা করার যে ক্ষমতা, নিজেকে অনুধাবন করার, নিজেকে ওজন করার যে ক্ষমতা, এই ক্ষমতাগুলো শুষে নেওয়া হয়েছিল। ক্যান্সার যেভাবে শরীরের কোষগুলো ধ্বংস করে ফেলে, ঠিক সেইভাবে তার সঙ্গে এই আচরণগুলো করা হয়েছিল। এই গেল একটা বিষয়। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হলো তার মনে খুব সুকৌশলে প্রতিহিংসা জাগ্রত করে দেওয়া হয়েছিল, আর তাকে সুপ্রিয়ার বানিয়ে দেওয়া হয়েছিল যে আপনি সুপার লেডি, আপনি যা ভাবেন তা ইউনিক, আপনি যা বলেন তা তুলনাহীন, আপনি যা করেন তা পৃথিবীর কেউ করতে পারে না। আশেপাশের লোকগুলো এই ডাইমেনশনে ধীরে 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 তাকে এমন একটা জায়গাতে নিয়ে এসেছিল যে তার আশেপাশের আপনজন যারা তাকে খুব ভালোবাসতেন, তারা অনেক দুঃখ পেতেন, অনেকে চোখের পানি ফেলতেন, অনেকে তাকে ছেড়ে নিরাপদ দূরেতে থাকতেন, অনেকে দেশ ছেড়ে পর্যন্ত চলে গিয়েছিলেন। এবং প্রায় একই অবস্থা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রে হয়েছিল। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রে যখন এই ঘটনা ঘটেছিল, তখন একেবারে শেষ মুহূর্তে ডক্টর কামাল হোসেন ইংল্যান্ডে চলে গিয়েছিলেন। তিনি কি একটা কথা বলে ছুটি নিয়ে চলে গিয়েছিলেন ইংল্যান্ডে। আর ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু, এই কথা বলে সেই বিখ্যাত সাংবাদিক সাহিত্যিক আব্দুল গাফফার চৌধুরী তিনিও লন্ডনে চলে গিয়েছিলেন যে এই তেলবাজিদের মানে মাহফিলে আমি আর থাকবো না। এখন জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে আসছেন। আসার পর তার কাছে দেশের শীর্ষ ব্যবসায়ীরা যাচ্ছেন। আচ্ছা বলেন তো, এই সময় কেন শীর্ষ ব্যবসায়ীরা তার কাছে যাবেন? তাকে ধারণা দিচ্ছেন যে তিনি এখন দণ্ড এবং মুন্ডের অধিকর্তা, এবং তাকে ধারণা দেওয়া হচ্ছে যে তিনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। তাকে ধারণা দেওয়া হচ্ছে যে আপনি অত্যন্ত প্রভাবশালী একটা প্যারালাল গভর্নমেন্টের মালিক। এখানে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সরকারের নাই, আর 2 দিন পরে আপনি প্রধানমন্ত্রী হবেন। এবং যে সকল লোক আসছে ওরা দলে দলে, আমি এখানে উনারা না বলে ওরা বললাম,
এদের মধ্যে সম্মান দেওয়ার মতো, মর্যাদা দেওয়ার মতো একজন সিঙ্গেল লোক নেই। এরা শুধুমাত্র টাকা আর স্বার্থ ছাড়া কিচ্ছু এদের মাথায় নেই। ধড়িবাজি, ধান্দাবাজি করা, এবং এই ধড়িবাজি ধান্দাবাজি করে পুরো শেখ হাসিনার 15টি বছরে এরা শেখ হাসিনাকে রীতিমতো ফোকলা বানিয়ে ফেলেছে। তারপর এরা আবার দল বেঁধে ডক্টর ইউনূসকে ফোকলা বানানোর জন্য চেষ্টা করেছে। ডক্টর ইউনূস অনেকগুলো ভুল করেছেন, কিন্তু এই যে জগৎ শেঠদের কবলে তিনি পড়েননি। ফলে কি হলো, তার দরবারে পাত্তা পায়নি। এই গ্রুপটাই আবার এখন জনাব তারেক রহমান সাহেবের কাছে আসছেন। এগুলো এক। দ্বিতীয় যে গ্রুপটি শেখ হাসিনাকে খারাপ করেছে সেটা হলো সাংবাদিকদের একটা গ্রুপ। শেখ হাসিনার জমানাতে যারা সাংবাদিক ছিলেন তারা টেলিভিশন চ্যানেলগুলোর খুব নামকরা সাংবাদিক ছিলেন, অনেকে পত্রপত্রিকার সম্পাদক ছিলেন, খুব ভালো লিখতেন এবং তাদের অনেককে পছন্দ করতেন না, কিন্তু আপনি পছন্দ না করলেও তাদের কথা শুনতে হতো এবং তাদের লেখা পড়তে হতো, এই কোয়ালিটি ছিল। তো শেখ হাসিনার পতনের পরে এখন সাংবাদিকদের যে গ্রুপটি আছে, আমি বিশ্বাস করেন এদের কারোর লেখা কোনো পদ্য বা গদ্য আমি এখন পর্যন্ত পড়িনি। এরা শুধু নেহায়েত চাপাবাজ। এদের একমাত্র যোগ্যতা এরা বিএনপি করে, এদের দ্বিতীয় যোগ্যতা হলো এরা জামাতের এজেন্ট। এই লোকগুলো এখন পাদপীঠে আছে সব জায়গাতে। এদের মধ্যে যে 2-4 জন একেবারে ভালো লোক নেই তাকে তো বলা যাচ্ছে না, কিন্তু এই ভালো লোকগুলো এই বদমাইশদের দ্বারা তারা মানে যাকে বলা হয় নেতৃত্বের, সেই বদমাইশদের নেতৃত্বে এই ভালো লোকগুলো অনেক কিছু সহ্য করতে, কথাবার্তা বন্ধ রাখতে এবং এদের কথা মতো চলতে বাধ্য হচ্ছে। তো এই যে সাংবাদিক সমাজের প্রতিনিধি যারা মিডিয়াগুলো নিয়ন্ত্রণ করছে, কিন্তু এখন পর্যন্ত বিএনপি বা তারেক রহমান সাহেবের লাভ হবে, উপকার হবে এইরকম কোনো নিবন্ধ কোনো পত্রিকা ছাপা হয়েছে এবং মানুষজন পড়েছে এটা দেখা যায়নি। তারা আওয়ামী লীগ জমানাতে প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন নির্বাচন এবং রিপোর্টার্স ইউনিটিতে যতটুকু ছিল পেশাদারিত্ব, এটাকে একেবারে কুপিয়ে 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 এটার পেশাদারিত্ব নষ্ট করে এখন এই জায়গাগুলোতে রীতিমতো দুর্গন্ধ ছড়াচ্ছে। মানুষের শরীরে যেভাবে পছন্দ ধরলে গ্যাংগ্রিন হয়ে যায়, তো এইরকম অনেক পেশাজীবী সংগঠন এই গত 6 মাসে বা গত 17 মাসে ধীরে 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 দুর্গন্ধময় হয়ে পড়েছে এবং তাদের কর্মকাণ্ডে দেশের মানুষ অতিষ্ঠ। এই লোকগুলো তারেক রহমান সাহেবের সাথে দেখা করার জন্য, তার চারিদিকে একটা বৃত্ত তৈরি করার জন্য যে লম্ফঝম্প করছে, এটা দ্বারা যদি তারেক রহমান সাহেব মোটামুটি আর দিন 15 বা মাসখানিক একটু কনভিন্স থাকেন, তাকে মাশাআল্লাহ আর কিচ্ছু করতে হবে না। নির্বাচন গোল্লায় যাবে, জয়লাভ করে গোল্লায় যাবে। আর ওই যে গুপ্ত শক্তিগুলো যে প্ল্যান করে তারেক রহমান সাহেবের আশেপাশে যে এজেন্টগুলো তারা পাঠিয়ে দিয়েছে, সেই এজেন্টরা তাকে কেল্লাফতে করে দেবে। শেখ হাসিনার পতনের পেছনে কত যে গুপ্ত সংগঠন ছিল, কত যে জামাতের লোক ছিল। শেখ হাসিনার জমানাতে বেশিরভাগ ক্যাবিনেট সেক্রেটারি সবাই জামাতের লোকজন ছিলেন। তো এই যে একটা অবস্থা, সেই অবস্থার মধ্যে তারেক রহমান সাহেব আলটিমেটলি পড়ে গেছেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ থেকে যে সমস্ত লোকজন যাচ্ছে, এরাও সবাই শেখ হাসিনার লোক, এরা সবাই জামাতের লোক। এদের কারোর বিরুদ্ধে সততা, ন্যায়পরায়ণতার কোনো বা কমিউনিটি ফিলিংসের কোনো রেকর্ড নেই। তারেক রহমান সাহেবকে তারা ব্যস্ত রাখছে। যখন তার উচিত, যেখানে নির্বাচনে সমস্যা হচ্ছে, নমিনেশনের সমস্যা হচ্ছে, ভোটের মাঠের সমস্যা হচ্ছে, আমলাতন্ত্রের সমস্যা হচ্ছে, দলবাজি হচ্ছে, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিএনপিপন্থী আমলারা বেশি আগ্রহ দেখাতে গিয়ে পুরো নির্বাচনের মাঠে একটা ভীতিকর অবস্থা তৈরি হচ্ছে। এই বিষয়গুলোতে উনি মনোযোগ না দিয়ে 25 তারিখ থেকে আজকের দিন পর্যন্ত প্রায় 12-13 দিন হয়ে গেল তাকে যারা এই ব্যস্ত রেখেছে, সেই ব্যস্ততার ফলে তার কোনো উপকার হবে না। আর ধড়িবাজ এবং ধান্দাবাজ যারা আছে তারা এই তার সঙ্গে দেখা করেছে এরকম একটা ছবি দেখিয়ে যতটা সর্বনাশ এই অল্প কয়েকদিনের মধ্যে করে ফেলবে, এটা যখন তারেক রহমান সাহেব বুঝতে পারবেন, তখন আর তার কিছু করার
থাকবে না।